জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ পুনর্গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 9 জনের প্রাণহানি। বছরে যাবৎ মোট মৃত্যু 436, নতুন করে হাসপাতালে ভর্তি 1214 জন। অনিয়ম দুর্নীতির আখড়া পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। জনবল সংকটে ব্যাহত চিকিৎসা, রোগীদের নানা অভিযোগ। এবং বন্যায় নিঃস্ব মানুষগুলো এখনো ফিরে পায়নি মাথা গোঁজার ঠাঁই। ফেনীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পাইলট প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, শ্রদ্ধাশীল এবং সহাবস্থান প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। দেশ পুনর্গঠনে এই সুযোগটি কাজে লাগাতে হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ, শ্রদ্ধাশীল ও সহাবস্থান প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। জুলাই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, দেশ পুনর্গঠনে সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এদিকে প্রায় দেড় যুগ পর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় ডক্টর ইউনূস ও খালেদা জিয়া কুশল বিনিময় করেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে 436 জনের মৃত্যু হলো। একই সময়ে 1214 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 84,368 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 3,882 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে ঢাকায় 1,560 জন, বাকি 2,322 জন ঢাকার বাহিরে বিভিন্ন বিভাগে। ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যোগ দিবে সহকর্মী রুবায়েত পাপ্পি। রুবায়েত, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ময়মনসিংহের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? ফাতেমা, আপনি জানেন যে ডেঙ্গুর যে ভয়াবহতা সেটি কিন্তু এখনো স্থির হয়নি। তো ময়মনসিংহ কিন্তু প্রতিদিনই ডেঙ্গু রোগীরা আসছেন এবং ভর্তি হচ্ছেন। তো আমরা হাসপাতাল সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 17 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া আজকে কিন্তু 31 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছেন। এর মধ্যে পুরুষ 24 জন, নারী 4 জন এবং 3 জন শিশু রয়েছে। তো এই যে ডেঙ্গুর যে ভয়াবহতা, এটি কিন্তু আমরা এই বছরের যে আগস্ট থেকে কিন্তু আমরা দেখেছি যে ধীরে ধীরে ডেঙ্গু রোগী বেড়েছিল। তো এই বছর এ পর্যন্ত কিন্তু প্রায় 1300 ডেঙ্গু রোগী কিন্তু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাছাড়া এ মাসে কিন্তু প্রায় 400
ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত মাসেও কিন্তু 504 জন কিন্তু ডেঙ্গু রোগী ওই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরেকটি বিষয় যদি বলি যে এবছর কিন্তু ময়মনসিংহে এখন পর্যন্ত 13 জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন। তার মাঝে কিন্তু এই মাসেই কিন্তু 5 জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন। তো ফাতেমা, যে ময়মনসিংহের যে ডেঙ্গুর যে প্রভাব সেটি কিন্তু এখনো কমেনি। তো এই নিয়ে কিন্তু চিকিৎসকরা কিন্তু উদ্বিগ্ন রয়েছেন এবং তারা যেটি বলছেন যে মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু কোনো অবস্থাতেই ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব না এবং তার জন্য কিন্তু তারা সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। তাছাড়া দিনে বা রাতে ঘুমানোর সময় কিন্তু তারা মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন। তো ফাতেমা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ। ফাতেমা। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। অনিয়ম এবং অব্যবস্থাপনার আখড়ায় পরিণত হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার হাসপাতালটিতে কাগজে কলমে 29 জন চিকিৎসক থাকলেও কর্মক্ষেত্রে রয়েছেন মাত্র 30 জন। অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার এবং সরকারি ঔষধ না পাওয়ার অভিযোগ করেছেন রোগীরা, যা যথারীতি অস্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। পাথরঘাটা উপজেলার প্রায় 3 লক্ষাধিক মানুষ চিকিৎসার জন্য নির্ভরশীল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপর, কিন্তু দায়িত্বরত ডাক্তারদের খুব একটা দেখা মেলে না হাসপাতালে। নিম্নমানের খাবার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ যেন হাসপাতালের নিত্যসঙ্গী। হাসপাতালে এক্স-রে ও প্যাথোলজি থাকা সত্ত্বেও দালালরা অনেকটা জোর করেই রোগীদেরকে নিয়ে যায় বাইরের ক্লিনিকগুলোতে। ফলে রোগীর স্বজনদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথাও জানান ভুক্তভোগীরা। আসছি কটার সময়? 8টার সময়। সেই জায়গায় মনে করেন এই 11টা 10-এর সময় দেখাইছি। ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রমই আছে, কিন্তু সেখানে অসল করে রাখা হয়েছে। বাইরের ডায়াগনস্টিক সেন্টারগুলোর কাছ থেকে ডাক্তারদের পার্সেন্টেজ বাণিজ্য ভালো হয় এই জন্য। পাতলা পায়খানা করে, আবার পর্যন্ত দেখাইতে পারতেছি না। ওই জায়গায় টিকিট দিয়েছি, এরা রেফার করে 2 নাম্বার দিয়েছে, ম্যাডাম বাইরেই গেছে। এই ডাক্তারে আরেক জায়গায় বসে, কিন্তু চেম্বার খুললে বসলে সেই জায়গায় ঠিকই চিকিৎসা ঠিকই পায়, কিন্তু এই হাসপাতালে চিকিৎসা পায় না। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টারগুলোর জোর জবরদস্তি ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মাত্রাতিরিক্ত কর্তৃত্বের কথাও বলেন তারা। আমি নিজেও কয়েকদিন আগে দাঁড়াইছি আমার নিজের চিকিৎসা নেওয়ার জন্য, আমার কাগজটা দিয়ে নিয়ে গেছে এক মহিলা, আমি চিনিও না। তারা জিজ্ঞেস করলাম, পরে জানতে পারলাম যে সে সামনের একটা স্বাস্থ্য ডায়াগনস্টিকের একজন লোক। রোগের কথাগুলো বলার সুযোগ পায় না, শুধুমাত্র ওই ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কারণে তারাই ওখানে ভরপুর থাকে। অভিযোগের সত্যতা স্বীকার করে প্রয়োজনীয় লোকবলের অভাবের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে 29 জন ডাক্তারের কাছে 3 জন ডাক্তার থাকে, তখন আসলে সার্ভিস ওইভাবে দেওয়া সম্ভব হয় না। এটা সত্য যে সেবার মান, ডাক্তার সংকটের কারণে সেবার মান কমে যাচ্ছে। লোকবল কম এবং স্বল্প লজিস্টিকের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করি, তো আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। পাথরঘাটা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমন দাবি স্থানীয়দের। বুসরাত জাহান, মোহনা সংবাদ। শীতপ্রবণ দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত। হিমালয়ের হিম বাতাসে তাপমাত্রা কমতে শুরু করেছে। সকালে ঝলমলে রোদের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে শুরু হয় ঠান্ডা বাতাস আর হালকা কুয়াশা। রাতভর টিপটপ শিশির ঝরতে থাকে। এরই মধ্যে হাসপাতালগুলোতে বেড়ে গেছে শীতজনিত রোগীর সংখ্যা। জেলার তেঁতুলিয়ায় আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 14.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পঞ্চগড় থেকে শীতের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামিল চৌধুরী ডলার। জামিল, পঞ্চগড়ে কেমন দেখছেন আবহাওয়া? এবং শীতের তীব্রতা দিন দিন বাড়তেই থাকে এবং সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা শুরু হয়ে যায়। এবং আজকে যদিও সকালবেলা একটু রোদের দেখা মিলেছে, কিন্তু গত কয়েকদিন সকালবেলা ঘন কুয়াশা থেকে যাচ্ছে। এবং এখানে শীতের তীব্রতা বাড়ার কারণে সব থেকে বিপাকে পড়ে যায় নিম্ন আয়ের মানুষেরা, যারা প্রতিদিন ঘর থেকে বের হয়ে কাজে যোগ দিতে হয় এবং যারা প্রতিদিনই কাজের উপরে নির্ভরশীল হয়ে যাদের দৈনন্দিন জীবন চলে। এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখতে পাই যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছেন
বয়স্ক ও শিশুদের প্রতি যত্নশীল হওয়ার জন্য। এবং পঞ্চগড়ে গতকালকে আমাদের তাপমাত্রা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে তাপমাত্রা রেকর্ড করা হয় 14 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং এখানে যেই সমস্যাগুলি হয়েছে যে আপনার গিয়ে শীতের তীব্রতার কারণে মানুষ সঠিক সময় ঘর থেকে বের হতে পারে না এবং কাজেও যোগ দিতে পারে না। এবং সব থেকে বড় বিষয় হলো যে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে এই অঞ্চলের মানুষের যে শীত নিবারণের যে উপকরণ, গরম কাপড়, এই সব মানুষ সরকারের দিকে তাকায় থাকে। বিভিন্ন দাতা সংস্থা, বিভিন্ন মানুষের যারা শীত বস্ত্র দিয়ে এই অঞ্চলে গরিব দুঃখী মানুষের উপকারে আসে। এবং আমরা এইখানে আপনার গিয়ে ডিসেম্বরের পরে এমনও সময় দেখা যায় যে 5-6 ডিগ্রিতে শীতের তীব্রতা নেমে আসছে। এই হলো পঞ্চগড়ের শীতের অবস্থা। এই ছিল শীত নিয়ে সর্বশেষ তথ্য। জামিল, আপনাকে ধন্যবাদ। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের জান মালের ব্যাপক ক্ষতি হয়। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে রান্নাঘরে এবং অন্যের ঘরে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পাইলট প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সবিতা রানী দেবনাথ ফেনীর সুলতানপুরের বাসিন্দা। নিঃসন্তান সবিতা স্বামীকে হারিয়েছেন 5 বছর আগে। স্বামীর রেখে যাওয়া ভিটায় ঘরটুকুও নিয়ে গেল এবারের বন্যায়। সহায় সম্বল হারিয়ে এখন তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন একটি ঘরের আশায়। অভাব অনটনে দিন কাটলেও সরকারের কাছে একটি ঘরের সহায়তা চান তিনি। বন্যায় সবকিছু তো পড়ে গেছে, সরকার যদি আমাদের দিন যেভাবে অসহায় মনে করে যদি আমার কিছু সহযোগিতা করে। এদিকে সবিতার মতো বন্যায় ঘর হারানোরাও সহায়তার আশায় আবেদন করেন জেলা প্রশাসন বরাবর। মানে ওরা সব কিছু ঘর দুয়ার ভাঙ্গি চুরি, এখন আমরা বহুত কষ্টে আছি। এখন সরকারের কাছে এটাই অনুরোধ যেন ঘরটা যেন করে দেয়। জেলা প্রশাসনের তথ্য মতে ফেনীর 6টি উপজেলায় 8,659টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ঘরবাড়ি হারিয়ে 1,718টি ও 6,941 পরিবার আংশিক ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবকটি পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার পাওয়া গেছে এর সংখ্যা 1718টি। এর মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 110টি পরিবারকে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী বাস্তবায়ন করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর মানুষেরা ঘুরে দাঁড়িয়ে আবারও সামনের দিকে এগিয়ে যাবে এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সিরাজগঞ্জে প্রথমবারের মতো মাচায় তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন 2 বন্ধু। মাত্র 1 বিঘা জমিতে স্মার্ট বয় তরমুজ চাষে 4 থেকে 5 লক্ষ টাকা লাভের আশা করছেন তারা। অন্য ফসলের চেয়ে খরচ এবং পরিশ্রম কম হওয়ায় স্মার্ট বয় তরমুজ চাষে আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও। আর কৃষি বিভাগ থেকে দেওয়া হয়েছে সব ধরনের সহযোগিতা। সিরাজগঞ্জ থেকে সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মাচার নিচে এভাবেই ঝুলছে শত শত তরমুজ। লাল নীল জাল দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে তরমুজগুলো। এমন দৃশ্য সিরাজগঞ্জ সদর উপজেলার খুকসাবাড়ি ইউনিয়নের সালুয়া ভিটা গ্রামের 2 বন্ধু ইউসুফ আলী ও সেলিম রেজার তরমুজের বাগানের। তারা 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে স্মার্ট বয় জাতের তরমুজ চাষে প্রথমবারেই বাজিমাত করেছেন। মাত্র 1 লক্ষ টাকা খরচ করে প্রায় 5 লাখ টাকার তরমুজ বিক্রির আশা করছেন 2 বন্ধু। জানান, ধানসহ অন্য ফসল চাষের চেয়ে তরমুজ চাষে লাভ বেশি, কিন্তু পরিশ্রম ও খরচ অনেক কম। শুধু সময়মতো জৈব সার দিলেই হয়। স্মার্ট বয় তরমুজের পাশাপাশি একই বাগানে করলা ও ক্যাপসিকামের চাষও করেছেন তারা। 1 বিঘা খাতে আপনি মালচিং দিয়া এই স্মার্ট বয় তরমুজটা করছে, মোটামুটি খুব ভালো একটা ফলন হয়েছে। অল্প দিনের লাভজনক একটা ফসল। পার্টি আসতেছে, পার্টির দামও বলতেছে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা দাম বলে। তা আমরা 5 লাখ টাকা ভেঙে দিচ্ছি। 5 লাখ টাকা হলে বেচবো, আর আমার টোটালে খরচ হয়েছে 1 লক্ষ টাকা। সুস্বাদু হওয়ায় 2 বন্ধুর উৎপাদিত তরমুজ ক্ষেত থেকেই পাইকাররা সংগ্রহ করে ঢাকা সহ সারা দেশে বিক্রি করছেন। এই দেখে আমার
মানে তরমুজ আবাদ করার জন্য আমি আগ্রহী হয়েছি। কি তার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরাই এগুলো আবাদ করব। বাজারে যে তরমুজ আমরা কিনে খাই প্রতিনিয়ত, আসলে তার চেয়ে অনেক সুস্বাদু আমাদের এই ক্ষেতের তরমুজ। 2800 টাকা মন, 2900 টাকা বা 3000 টাকা এরকম দামে কিনা যে মোকামে বাজারটা বেশি পাই, বাজার ভালো পাই, ওখানে পাঠাই। আর দুই বন্ধুকে তরমুজ চাষে আগ্রহী করতে প্রশিক্ষণ সহ মাঠ পর্যায়ে সব রকমের সহযোগিতা ও পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের এই প্রদর্শনীভুক্ত কৃষককে তরমুজের চারা রোপণ থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে আমাদের উপশহরের কৃষি কর্মকর্তা তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বিশ্বের 124টি দেশ এই আদালতের সদস্য। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব তাদের দেশে যাওয়া অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের হাতে তুলে দেওয়া। নেদারল্যান্ডস ইতোমধ্যে জানিয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এবং তার সঙ্গী গ্যালান্ট যদি তাদের দেশে আসে তাহলে তাদের গ্রেফতার করা হবে। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নেব। প্রথম আলোর শিরোনাম করেছে আস্থা রাখতে চায় দলগুলো, সশস্ত্র বাহিনী আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। দৈনিক ইত্তেফাক, সাবেক সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়তে চাই। সমকাল, অটোরিকশার চালকদের অবরোধে অচল ঢাকা, সশস্ত্র বাহিনী ফের আস্থার প্রতীক। বাংলাদেশ প্রতিদিন, রাজধানী জুড়ে তাণ্ডব ভাঙচুর, নতুন নির্বাচন কমিশন গঠন। যুগান্তর, ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে, দেশ রক্ষায় প্রস্তুত সশস্ত্র বাহিনী। বণিক বার্তা, যুক্তরাষ্ট্রের আদালতে ঘুষ এবং প্রতারণার দায়ে অভিযুক্ত আদানি, বাংলাদেশে কি হবে? যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত। দ্য ডেইলি স্টার, নিউ ইলেকশন কমিশন টেক্স শেপ, আর্ম ফোর্সেস এ সিম্বল অফ কনফিডেন্স। আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখে নিলাম। সবগুলো পত্রিকায় আমরা একটা শিরোনাম খুব টপে দেখেছি, সেটা হচ্ছে যে সাবেক সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন। এই ইস্যু নিয়েই আপনার কাছে আসতে চাই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন গঠন একটা প্রত্যাশিত বিষয়। এটি অন্তর্বর্তী সরকারের মানে একেবারে প্রাথমিক দায়িত্বগুলোর মধ্যে একটি এবং মূল দায়িত্ব বলতে পারেন, কারণ এটি অন্তর্বর্তী সরকার, একটি বিশেষ অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছে আমরা জানি। সো একটি নির্বাচন কমিশন, যেহেতু আগের নির্বাচন কমিশনকে বাতিল বা বিলুপ্ত করা হয়েছে, নতুন একটি কমিশন গঠন করবে সরকার এবং একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনার অন্তর্বর্তী সরকার সরে যাবে। এটি হচ্ছে খুব সাধারণ বিষয়। তো নির্বাচন নিয়ে এমনি মানে জনমনে নানা রকম প্রশ্ন উঠেছিল এরই মধ্যে, যে আমরা জানি এই সরকারের বয়সেরই মধ্যে 3 মাস পেরিয়ে গেছে। তো এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে, তারা ক্ষমতায় থাকতে আগ্রহী কিনা, এরকম কিছু বিভ্রান্তিমূলক প্রশ্ন মানুষের মনে উঠে আসছিল। তো মূলত সরকার এই 3 মাস চলে গেছে, এই সময়টায় সরকার বসে নেই। অন্তর্বর্তী সরকার খুব ব্যস্তভাবে আমরা জানি সময় পার করছে। আপনার 16 বছরের একটা জঞ্জাল সব সেক্টরেই কম বেশি আছে। সেই জঞ্জাল দূর করে, মানে যেটাকে আমরা সংস্কার বলছি, একটা গ্রহণযোগ্য পর্যায়ে সংস্কারে না আনা পর্যন্ত আসলে নির্বাচনটা দেওয়ার মতো অবস্থাও নাই। তো সেই কাজটি সরকার করছে এবং নির্বাচন দেওয়ার জন্য যে সরকার আন্তরিক,
তার প্রমাণ এখন এই নির্বাচন কমিশন। এটি গঠনের মধ্যে দিয়ে মূলত আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, যে একটি জাতীয় নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার সরে যাবে, এটি আশা করা যায়। ওকে, আমরা আরও দেখেছি যে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত, বা প্রত্যেকটা পত্রিকা এক একজন এক একভাবে শিরোনাম করেছে, জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়তে চাই। জি, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে তো ওইভাবে বলার কিছুই নাই, যে সশস্ত্র বাহিনী আমাদের সত্যিকার অর্থেই আস্থা, বিশ্বাস, নির্ভরতার প্রতীক। এমনকি আপনার সিভিল গভর্নমেন্টকে সহায়তা করার জন্য বিভিন্ন সময়ে, বিশেষ করে কোনো দুর্যোগ মুহূর্তে আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। আমি যদি উদাহরণ হিসেবে বলি যে সাম্প্রতিক বন্যায়, গত 2 মাস আগের বন্যায় আমরা যে দুর্যোগে পড়েছিলাম, যে সংকটের মুখে পড়েছিল সরকার, সেখানে সশস্ত্র বাহিনীর অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা ছিল। এবং সাধারণ একটি বিষয় যে রাজধানীতে যদি ট্রাফিক জ্যামটা মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেখানে কিন্তু সেনাবাহিনী মাঠে নামলে রাতারাতি সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো সেই হিসেবেই দেশের সব ক্ষেত্রেই সব কার্যক্রমেই সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিশেষ করে দেশের ক্রান্তিকালগুলোতে আমরা জানি যে গত 5 আগস্ট আপনার আওয়ামী লীগ সরকার পতনের মধ্যে দিয়ে যে একটি রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, সেখানে সেনাবাহিনীর অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা ছিল। হ্যাঁ, এবং সেনাবাহিনী মানে ক্ষমতা না নিয়েও দেশের আইন শৃঙ্খলা বাহিনী কতটা রক্ষা করা যায়, কিভাবে রক্ষা করা যায়, 3টা দিন তো সরকার শূন্য ছিলাম আমরা, বলা যায়। এই 3টা দিন খুব দায়িত্বের সাথে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী আপনার দেশের আইন শৃঙ্খলা রক্ষায়, যদিও এর মধ্যে অনেক অঘটন ঘটে গেছে, আমরা জানি যে সামাজিক অনেক বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ছিল এই 3 দিন। বাট তারপরেও যদি সশস্ত্র বাহিনীর ভূমিকা না থাকতো, তাহলে হয়তো অনেক বেশি রক্তপাত হতো, অনেক জানমালের ক্ষয়ক্ষতি হতো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী যে আস্থার প্রতীক, সেটি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আমরা আরেকটা দেখেছি শিরোনাম, যে সমকাল একটা শিরোনাম করেছে যে অটোরিকশার চালকদের অবরোধে অচল ঢাকা। জি, আমরা জানি গত পরশুদিন এই বিষয়ে হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন যে রাজধানীতে অটোরিকশা চলবে না এবং 3 দিনের মধ্যে এগুলো অপসারণের কথা বলা হয়েছে। তো এখানে যেহেতু মাননীয় উচ্চ আদালতের নির্দেশনা, এটা নিয়ে ওইভাবে কথা বলার কিছু নেই। বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এরই মধ্যে, এর আগের পটভূমিতে যদি ফিরে যাই, যে গত সরকারের যোগাযোগ সড়ক পরিবহন মন্ত্রী রিক্সা নিষিদ্ধের কথা বলেছিলেন, যে অটোরিকশা মহাসড়কে চলবে না, অলিগলিতে চলবে, এবং এগুলো বন্ধ করার উদ্যোগের কথা উনি বলছিলেন। তার জবাবে আবার সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তারা থাকবে, তারা চলবে, তাদের বিকল্প কর্মসংস্থান না করে সরানো যাবে না। আমার ধারণা যে এই কথাটাই উৎসাহিত হয়ে এই কয়েক মাসের মধ্যে উনি এটি বলার পরে কয়েক লাখ অটোরিকশা বেড়ে গেছে রাজধানীতে। তো এখন যেটা বাস্তবতা, আমি ব্যক্তিগতভাবে মহাসড়কে অটোরিকশা চালানোর ঘোর বিরোধী, কারণ রাজধানীতে বিশেষ করে ট্রাফিক জ্যাম এবং দুর্ঘটনার জন্য মানে বড় রকমের দায় আসে তাদের উপরে। সেই বিবেচনায় অটোরিকশা অবশ্যই মহাসড়ক থেকে সরাতে হবে। আর তারা যে আপনার যে বিশৃঙ্খলা করছে, গতকাল দিনভর 6 ঘন্টা ট্রেন পর্যন্ত বন্ধ করে রেখেছিল তারা সড়কে, অনেকগুলো সড়কে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা ব্যারিকেড দিয়ে যান চলাচল ব্যাহত করছে। সারা দিন রাজধানীবাসী দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। তো এইটা মেনে নেওয়া যায় না। আমি মনে করি যে এই জায়গাটি শক্ত হাতে দমন করা দরকার সরকারের। পাশাপাশি যে বিষয়টা, সেটা হচ্ছে যে যেভাবেই হোক এরা সংখ্যায় এমন একটা পর্যায়ে চলে আসছে, খুব ওভারনাইট এদেরকে বন্ধ করে দিলে আমার মনে হয় সেইটাও মানে মানবিক বিবেচনায়ও ঠিক না, এটি সামাজিক একটা সংকটও তৈরি করতে পারে। সুতরাং বেটার ওয়ে আমার বিবেচনায় যে তারা চলুক, আপাতত এটা ধীরে ধীরে বন্ধ করতে হবে। এবং এখন যেটা হবে যে তারা যাতে মহাসড়কে বা বড় সড়কে উঠতে না পারে, রাজধানীর অলিগলি ছোট রাস্তায়
চলাফেরা করবে, এরকম একটি ব্যবস্থা করা যেতে পারে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এই সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ পুনর্গঠনে সরকার অঙ্গীকারাবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 9 জনের প্রাণহানি, বছরে যাবৎ মোট মৃত্যু 436, নতুন করে হাসপাতালে ভর্তি 1214 জন। অনিয়ম দুর্নীতির আখড়া পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, জনবল সংকটে ব্যাহত চিকিৎসা, রোগীদের নানা অভিযোগ। এবং বন্যায় নিঃস্ব মানুষগুলো এখনও ফিরে পায়নি মাথা গোঁজার ঠাঁই। ফেনীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পাইলট প্রকল্পে হাতে নেওয়ার আশ্বাস। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে